নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে করে উদ্বেগ যে বাড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে ভারতের মাটিতে কার্যত চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের, এবং তার পরিপ্রেক্ষিতে আজ দেখা গেছে যে বাংলাদেশিদের হাতে মাথা ফাটালো ভারতীয় যুবকের এবং চিকিৎসা করালো না বাংলাদেশের সরকারি হাসপাতাল। এমনটাই অভিযোগ। বাংলাদেশের হাসপাতালগুলির অমানবিক রূপ এবার ধরা পড়েছে, যেখানে ভারতীয় যুবকের মাথা ফাটার পরও বাংলাদেশের কোন রকমের চিকিৎসা পরিষেবা তিনি পাননি। বাংলাদেশি চিকিৎসকদের অমানবিক রূপে স্তম্ভিত এবার ভারতীয় চিকিৎসকরাও। গোটা বিষয় নিয়ে হেনস্থা হওয়া পশ্চিমবঙ্গের সেই যুবকের কি বক্তব্য রয়েছে শুনুন। আমার সাথে আমি ওখানে গেছিলাম বেড়াতে, একটা আমার ফ্রেন্ড ছিল তার বাসায়। তো ওখানে রাত্রি 8:30টার সময়, 26 তারিখ রাত 8:30টার সময় হঠাৎ করে আমার উপর পাঁচজন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে, পকেট মানে টাকা পয়সা মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। আপনারা শুনলেন সেই হেনস্থ হওয়া যুবকের বক্তব্য, এবং এই বিষয় নিয়ে সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কলকাতা থেকে বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, প্রথমে নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকের যে এই যে বিষয়টা আমরা দেখলাম, ভারতীয় যুবকের মাথা ফাটানো হয়েছে, বাংলাদেশিদের হাতে মাথা কেটেছে এবং সেই জায়গা থেকে চিকিৎসা পরিষেবা কার্যত পাননি বাংলাদেশের সরকারি হাসপাতাল থেকে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা অত্যন্ত অমানবিক কাজ করেছে। এখন বাংলাদেশের ডাক্তাররা তারা অনেক বেশি চাপে থাকে আমাদের থেকে, এটা অস্বীকার করার নেই। কিন্তু কেন তাকে আজকে বাংলাদেশি ডাক্তাররা চিকিৎসা দিল না, কেন তাকে আজকে প্রত্যাখ্যান করলো, এটা নিয়ে কিন্তু তদন্তের প্রয়োজন। এবং আমি ভারতবর্ষের নাগরিক হয়ে, একজন ডাক্তার হয়ে আমি পরিষ্কার আমাদের পররাষ্ট্র দপ্তর এক্সটার্নাল অ্যাফেয়ার্স কে অনুরোধ করব এই বিষয়ে বাংলাদেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কাছে জানানো যে এইভাবে একজন মানুষকে কি করে তারা ফেরত দিয়ে দিল হাসপাতাল থেকে। বাংলাদেশের এই অমানবিক কাজটা আমি কখনোই মেনে নিতে পারছি না, আমি তীব্র নিন্দা করছি। কিন্তু একই সাথে আমি দাবি জানাচ্ছি একটা পূর্ণাঙ্গ তদন্তে। কারণ অনেক সময় অনেক খবর আসে যেগুলো কিন্তু সঠিক হয় না। সেখানে তাদের সাথে কি কথা হয়েছিল, ডাক্তাররা কি প্রাথমিক চিকিৎসার কথা বলেছিল, বা ডাক্তাররা কি বলেছিল, ডাক্তারদের বিবৃতিটা দরকার। তারা আজকে পেশেন্টকে নিল না, পেশেন্টকে আজকে দেখলো না ঠিক মতন, সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো আজকে এই জায়গা থেকে আমি ডাক্তার হিসেবে এটা যেরকম নিন্দাও করছি, আবার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশে আবার বলছি ইউনুস নামক যে পঙ্গু একজন পঙ্গু ভদ্রলোক, যে ইউনুস নামক যে আজকে প্রধান হয়েছে, সে বারবার প্রমাণ করছেন যে তিনি একজন দুর্বল, তিনি কিন্তু ঠিক মতন বাংলাদেশকে রাজত্ব করতে পারছেন না, সেটাতে বারবার ব্যর্থ হচ্ছে এবং অরাজকতার সৃষ্টি হয়েছে। তো আমার বক্তব্য স্পষ্ট যে আজকে এই জায়গায় ডাক্তার হয়ে যে অমানবিক কাজটা শুনতে পেলাম, তার তদন্ত করুক এবং ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে সেই দায়িত্ব বাংলাদেশ নিক। আজকে আমরা যখন প্রতিবাদ করছি যে বাংলাদেশের পেশেন্ট এলে আমরা নিশ্চয়ই মানবিকতার খাতিরে দেখব, সেখানে বাংলাদেশের ডাক্তারদের যদি একই ব্যবহার না দেখতে পাই, সেটা অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক এবং আমি বলবো নিন্দনীয়। একেবারে অরিন্দমবাবু, সেই বিষয়ে আমি আসছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যুবকের মাথা ফেটেছে, রক্তাক্ত অবস্থায় সে যুবক, এবং সেখানে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয়নি, তার মাথায় স্টিচ পর্যন্ত করেনি বাংলাদেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। এবং গতকালকে যখন আমরা দেখেছিলাম যে আমাদের রাজ্যে এবং পশ্চিমবঙ্গে আমরা দেখেছিলাম যে একাধিক হাসপাতালে পরিষেবা বন্ধ করতে আর্জি জানানো হয়েছে, এবং সেক্ষেত্রে আপনারা সমালোচনা করেছিলেন তার, যে এটা কোনোভাবেই চিকিৎসকদের কাম্য নয় যে পরিষেবা বন্ধ করে দেওয়া বাংলাদেশিদের। এই আজকে আপনি চিকিৎসক হয়ে কি বলবেন তাদের ক্ষেত্রে, যারা বাংলাদেশের চিকিৎসকরা এই মুহূর্তে ভারতের সেই যুবককে পরিষেবা দেয়নি? যদি সত্যি হয়ে থাকে, তদন্তে প্রমাণ হয় বাংলাদেশের চিকিৎসকরা অমানবিকতার পরিচয় দেখিয়েছেন, তাহলে আমি একটা কথা বলবো, ভারতবর্ষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত সেই রোগীকে, যাকে তারা হাসপাতাল চত্বর থেকে বিদায় জানালো। এটা কিন্তু একেবারে ঠিক হয়নি। সারা ভারত বিশ্বে একটা ডাক্তারদের একটা হিউম্যানিটেরিয়ান সেন্স থাকা উচিত।
এইভাবে ডাক্তারি না করলেই পারে। কিন্তু একই সাথে বলবো, বাংলাদেশের এখন যে অবস্থা, কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক বাংলাদেশ তারা নিজেদের হাতে নেই। তারা পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে কিছু মৌলবাদীদের দ্বারা। তারা ভারতবর্ষের প্রতি তারা বিতৃষ্ণা দেখিয়েছে, দেখাচ্ছে, এবং বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য যতটুকু দরকার তারা পুরোটাই করছে। তো সেই জায়গা থেকে আমাদের ভারতবর্ষে আমরা ডাক্তাররা যেভাবে কাজ করতে পারি নিরপেক্ষতার সাথে, সেই কাজটা বাংলাদেশের এই সময় ডাক্তারদের করা মুশকিল। কিন্তু কার প্ররোচনায়, কার কথায় ডাক্তাররা যদি এই অমানবিকতার কাজ করলো সেটা দেখা দরকার, তদন্তের দরকার। এবং তার জন্য ভারত সরকারের যা যা করা দরকার, পররাষ্ট্র দপ্তর ছাড়া এটা উপায় নেই। এই পররাষ্ট্র দপ্তর যেন এই ব্যবস্থাটা নেয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করে, এবং মানে গভীরভাবে শুধু বাংলাদেশকে দুঃখ প্রকাশ করলে হবে না, ক্ষমা চাইতে হবে। এই যে যুবক যাকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের পর্দায়, সেক্ষেত্রে এই যুবক 3টি হাসপাতাল ঘুরেছে তার সেলাইয়ের জন্য, এবং শুধুমাত্র চিকিৎসকরাই যে পরিষেবা দেননি তা কিন্তু নয়, সেই সঙ্গে পুলিশের অসহযোগিতাও লক্ষ্য করা গেছে। পুলিশ তাকে সহযোগিতা পর্যন্ত করেনি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, পুলিশ বাংলাদেশে নিরপেক্ষ নয়। যার যেখানে জোর সেখানে পুলিশ তাদের হয়ে পুরোপুরি তাদের উপর তাদের কথায় চলে, তাদের হয়ে স্থাবকতা করে। বাংলাদেশের পুলিশের সেই নিরপেক্ষতা নেই, সেটা অনেক দিনের অভাব, সেটা বোঝা গেছে। যখন হাসিনা ছিলেন হাসিনার সাথে কাজ করেছেন, এবার যখন উল্টো কেউ এসছে তার হয়ে কাজ করবে। সেখানে পুলিশ কি করলো, সত্যি কথা পুলিশের আচরণ নিয়ে আমি সত্যি খুব একটা অবাক হই না বা বিস্মিত হই না, বাংলাদেশের যা পরিস্থিতি। কিন্তু একই সাথে ডাক্তাররা এই কাজটা করবে সেটা কখনো মেনে নেওয়া যায় না। ডাক্তাররা ডাক্তারদের কাজ করুক, সামান্য চিকিৎসা যদি দিতে পারতো, মানবিকতার পরিচয় দিতে পারতো, তাহলে ভারতবর্ষের একজন নাগরিক হয়ে, বাংলার একজন নাগরিক হয়ে, একজন বাঙালি হয়ে নিশ্চয়ই আমি এটা প্রশংসা করতাম। কিন্তু এই যে কাজটা তারা করলো, যে কাজে তারা লিপ্ত ছিল, সে কাজ কখনোই অমার্জনীয়, এবং সেটা একটা অপরাধ। একজন মানুষকে আমি চিকিৎসা দিলাম না, আমরা গলা ফাটাচ্ছি যে মানবিকতার ক্ষেত্রে আমরা চিকিৎসা দেব, সেখানে যদি অমানবিকতার পরিচয় বাংলাদেশ দেয় তাহলে আমরা আর কি বলবো। কিন্তু একটা কথা, আমরা আমাদের জায়গা থেকে নড়বো না, কারণ আমরা ভারতবর্ষ অনেক উঁচু জায়গায় রয়েছি। বাংলাদেশের সাথে আমার তুলনা হয় না, চাঁদ আর চাঁদমালার কোনো পার্থক্য হয় না, তুলনা হয় না। তো সেখানে আমরা একটা বড় জায়গায় আছি। আমরা আমাদের যে কাজটা করে যাবো মানবিকতার স্বার্থে, কিন্তু অমানবিক কাজ করলে নিশ্চয়ই নিন্দা করব, এবং স্পষ্ট ভাষা নিন্দা করব। এবং সেই যে পঙ্গু ভদ্রলোক ইউনুস নামক এক ভদ্রলোক একটা পঙ্গুর দলের নেতা হয়েছেন, কিচ্ছু কাজ করছে, কোথা থেকে একটা নোবেল করে শান্তির নোবেল পেয়েছেন, কিন্তু বাংলাদেশে আজকে সব থেকে অশান্তি তার জন্যই হচ্ছে। আজকে সেই মূল দায়িত্ব তাকে নিতে হবে। আজকে আমার বক্তব্য, ইউনিসের ওপর আবার চাপ দিক, সারা বিশ্ব দিক। এই ইউনিস নামক ভদ্রলোকের জন্য আজকে বাংলাদেশের এই অরাজকতা, গদির লোভে জায়গাটা নিয়েছেন, একটা নোবেল শান্তি পেয়েছেন, কিন্তু সব থেকে অশান্তির বাহক কিন্তু উনি। এনার বিরুদ্ধে এনাকে চাপ দেওয়া হোক। মুশকিল হচ্ছে ইউনিসের জায়গায় আরেকজন কেউ আসবে, খালেদ আসবে, সেই খালেদ। আমি আসছি আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। এই যে যুবক শুধুমাত্র বাংলাদেশিদের হাতে আক্রান্ত যে হয়েছে তা কিন্তু নয়, একই সঙ্গে আক্রান্তের পাশাপাশি তার টাকা পয়সা পর্যন্ত লুট করা হয়েছে। পুলিশের কি উচিত ছিল না সেই যুবককে সহযোগিতা করা, যেখানে বিএসএফ তাকে সাহায্য করেছে? দেখুন, আমাদের পুলিশ, আমাদের সৈন্য, এরা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে, এটা অস্বীকার করার নেই। কিছু ক্ষেত্রে মানে অন্যতা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা আইন মেনে এরা কাজ করে। বাংলাদেশ এখন পুরোটাই অরাজকতা চলছে, এবং কিছু মৌলবাদীদের হাতে। আমি বাংলাদেশের সব মানুষকে খারাপ চোখে দেখি না, দেখবো না, কিন্তু এক শ্রেণীর মৌলবাদীরা নেমে পড়েছে। তাদেরকে সৈন্য, তাদেরকে পুলিশ সাহায্য করে যাচ্ছে ক্রমাগত। সেই কারণেই আজকে এই অরাজকতা, টাকা পয়সা ছিনতাই হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেখানে পুলিশ একেবারে হাত গুটিয়ে বসে আছে, সৈন্যরা মদত দিচ্ছে এই মৌলবাদীদের, এই যতক্ষণ না বন্ধ হবে, যতক্ষণ না একটা নিরপেক্ষ সরকার আসবে, ততক্ষণ নিরপেক্ষতা আশা করবো না পুলিশ বা আর্মির কাছ থেকে। সেই কারণে টাকা পয়সা তারা হাতিয়ে নিয়েছে। আর কি বলা যাবে? এর থেকে তো অরাজকতার সব থেকে বড় প্রমাণ এখন বাংলাদেশকে ঠিক হতে হবে। বাংলাদেশের লোকেদের নিজেদের স্বার্থে যাতে তাদের নামটা অক্ষুণ্ণ থাকে, দেশটা ঠিকঠাক থাকে, তার জন্য লড়াই করতে হবে।
তাদের বদনাম হচ্ছে না, তারা বুঝতে পারছে না দেশটা একেবারে বিচ্ছিন্ন শুধু হবে না, এটা দেশটা ছারখার হয়ে যাবে। একেবারেই ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট চিকিৎসক কলকাতা থেকে অরিন্দম বিশ্বাস, এবং গোটা বিষয় তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে বলছেন যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে অরাজকতা চলছে। যাই হোক, বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তবে আপাতত আরো একবার শোনানোর চেষ্টা করব যে সেই হেনস্থা হওয়া যুবকের বক্তব্যটা ঠিক কি। সেটা ওদের করতে দিনই, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সাইড থেকে চাকু বের করে যে মারার জন্য, তো আমাকে চোট থাবড়া দেয় আমার পকেট থেকে জিনিস নেওয়ার জন্য। তো আমি নিতে দিইনি, আমিও নিজের সেলফ ডিফেন্সের জন্য হাত তুলি। তো সবাই মিলে আমাকে নিচে ফেলে। আপনারা শুনলেন সেই হেনস্থা হওয়া যুবকের বক্তব্য, এবং আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত। হ্যাঁ, এই আজকে আমরা বিষয়টা দেখলাম যে বাংলাদেশিদের হাতে আক্রান্ত হতে হয়েছে ভারতের এক যুবক, এবং সেই সঙ্গে সরকারি কোনো সাহায্য সহযোগিতা পায়নি সরকারি হাসপাতাল থেকে, এবং একই সঙ্গে পুলিশের অসহযোগিতা পর্যন্ত লক্ষ্য করা গেছে। এই ক্ষেত্রে ভারতীয় যারা আক্রান্ত হচ্ছেন যুবকরা রীতিমতো, সেক্ষেত্রে বিদেশ মন্ত্রক কি করছে, কি বলবেন আপনি? দেখুন, ঘটনাটা তো আজকেই আমাদের নজরে এসেছে। ওই আক্রান্ত যুবক সায়ন ঘোষ, তার হৃদয় বিদারক যে অভিজ্ঞতা, সেটা আমাদের যে ভিডিও মারফত আমরা জানতে পেরেছি, দেখেছি। আমি নিশ্চিত এই বিষয়ে ভারত মন্ত্রক তারাও সিদ্ধান্ত নেবেন, এবং যারা ভারতীয়রা বাংলাদেশে গিয়ে যারা আক্রান্ত হচ্ছেন, একটি ঘটনা আমরা জেনেছি আপনাদেরই ত্রিপুরার যে বর্ডার সোনামুড়ার ওখানে এক মহিলা, তাকে অপহরণ পর্যন্ত করা হয়েছে, এবং কোথায় না, ইমিগ্রেশন অফিসে। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশে এখন রাষ্ট্র দ্বারা ভারতীয়দের ওপর আক্রমণ, কোথাও অপহরণ, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। যে দেশ আমাদের উপর তাদের সামান্য আলু পেঁয়াজ ডিমের জন্য আমাদের উপর নির্ভর করতে হয়, তাদের এই চূড়ান্ত ভারত বিদ্বেষ, আমার মনে হয় না যে এটা ভারত সরকার এমনিতেই ভালোভাবে নিচ্ছে। এবং ইউনিট সরকারকে, ক্ষমতাসীন ইউনিট সরকার, মৌলবাদ ইউনিট সরকার, ভারত বিদ্বেষী ইউনিট সরকারকে যথার্থ তাকে বার্তা এবং কঠোরতম বার্তা দেওয়ার সময় এসে যাচ্ছে। এই যে আজকের এই ঘটনাটি ঘটলো, আপনার কি মনে হয় না যে বিদেশ মন্ত্রকের এক্ষেত্রে আরো কঠোর পদক্ষেপ নেওয়া দরকার? আমি তো বললাম আপনাকে একটা কথা, আপনি যে একই প্রশ্ন দুবার করছেন। আমি বললাম এই ঘটনাটা আজকেই তো নজরে এসেছে, এবং স্বাভাবিকভাবেই যে বিদেশ মন্ত্রক তো ইতিমধ্যেই তারা কঠোর মন্তব্য করেছে। বাংলাদেশে যে টার্গেটেড হিন্দু সংহার হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে, তাকে গ্রেফতার, এবং গতকাল শুনলাম ইসকনের আরো একজন সন্ন্যাসী, তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে নিঃসন্দেহে ভারত মন্ত্রক তারা কঠোর পদক্ষেপ নেবে, ইতিমধ্যে কঠোর বার্তা দিয়েছেন। কি কঠোর পদক্ষেপ নেন, শুধুমাত্র এই একটা ঘটনা তো নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। এটা আমরা বলছি যে বাংলাদেশের যে ভারত বিদ্বেষ, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভারতের পতাকাকে অসম্মান করা হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার ইতিমধ্যে কঠোর বার্তা দিয়েছে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না, এই বিশ্বাস আমার রয়েছে। যারা এই মুহূর্তে বাংলাদেশে আটকে রয়েছেন ভারতীয়রা, তাদেরকে এবার ফেরাতে বিদেশ মন্ত্রকের কি সেক্ষেত্রে বিশেষ ফ্লাইট দ্রুত পাঠানো উচিত বা বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন আপনি? দেখুন ম্যাডাম, আমরা দেখেছি যে কোভিডের সময় যেখানে উহানের মতন জায়গায় যেখানে ভারতীয়রা আটকে ছিলেন, সেখানে পর্যন্ত ভারত সরকার বিশেষ ফ্লাইট পাঠিয়ে তাদেরকে, আমাদের ভারতীয় ছাত্রছাত্রী, তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। আপনার মনে আছে যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে, সেখানে পর্যন্ত যারা ভারতীয় ছাত্রছাত্রী আটকে ছিলেন, তাদের খালি নয়, মানে ভারত নিজেদের ভারতীয় বলে পাকিস্তানিরাও পর্যন্ত তারা নিজেদের নিরাপদ বোধ করতেন। এতটাই প্রভাব আমাদের ভারত বর্ষের এবং ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আপনার কি মনে হয় যে এরকম ঘটনাতে যারা ভারতীয়রা রয়েছেন তাদেরকে একলা ছেড়ে রাখা হবে? এবার বিষয়টা হচ্ছে, খুব আপনাকে বুঝতে হবে যে ভারতীয়রা তারা ব্যক্তিগত চাকরিতে গেছেন, তারা যদি আসতে চান, তারা যদি ভারত সরকারের কাছে আবেদন করেন, ভারত যেখানে তাদের যে এম্বাসি রয়েছে, অর্থাৎ দূতাবাস রয়েছে, সেখানে আবেদন করেন, তাহলেই বন্দোবস্ত নেওয়া হবে।
তা না হলে তো আপনাকে যদি আপনি মানে বাংলাদেশে থাকেন, আপনাকে তো জোর করে নিয়ে আসা যাবে না। এটা তাদের তরফ থেকে ইচ্ছে ব্যক্ত করতে হবে, আর আবেদন করতে হবে ভারতীয় দূতাবাসে, আমরা আটকে আছি, আমাদের কোনো মতেই আমরা দেশে ফিরতে পারছি না। তখন নিঃসন্দেহে যেমন সব জায়গায় নরেন্দ্র মোদী যুদ্ধ বিমান পর্যন্ত পাঠিয়ে যেভাবে ইভাকুয়েশন করানো হয়েছে, ঠিক সেভাবেই আবার করানো হয়। একেবারেই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিল বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ বাংলার। এবং কার্যত একদিকে যখন আমরা দেখতে পেলাম যে গতকালকে ভারতে কার্যত বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া কথা বলা হয়েছিল বা সুর তোলা হয়েছিল, ঠিক তখনই কিন্তু দেখা গেছে চিকিৎসকদের একাংশ মহল থেকে যে এটা কোনোভাবেই কাম্য নয়, চিকিৎসকরা সর্বদা পরিষেবা দিয়ে যাবে, এটা ভারতবাসী হোক কিংবা বাংলাদেশে যাই হোক, সব ক্ষেত্রে কিন্তু এই কথাটা উঠে এসেছিল। কিন্তু আজকে যে বাংলাদেশের এই যে চিকিৎসকদের একটা ভূমিকা, সেই নিয়ে কিন্তু কার্যত সমস্ত মহল থেকে ক্ষোভ উগরে দিয়েছে এবং একই সঙ্গে নিন্দার ঝড় বইছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।